বিশ্বব্যাপী বিভিন্ন দেশে মাংকি পক্স দেখা দিয়েছে। এজন্য বিশ্ব স্বাস্থ্য সংস্থা সতর্ক অবস্থা জারি করেছেন। ইতিমধ্যে বাংলাদেশেও সরকারিভাবে স্বাস্থ্য অধিদপ্তর সতর্ক অবস্থায় রয়েছে, এমনকি বিমানবন্দরগুলিও সতর্ক অবস্থায় রয়েছে। আমরা একজন বিশেষজ্ঞের কাছে জানব যে এই রোগ কিভাবে ছড়ায় এবং এই রোগের চিকিৎসা কী এবং কিভাবে মানুষকে আরও নিরাপদ রাখা যায়। আপনারা মানবতার চোখের সাথে থাকুন। সুপ্রিয় দর্শক, আমরা জানি যে বর্তমানে পক্স পৃথিবীব্যাপী বিভিন্ন দেশে লক্ষণ দেখা দিয়েছে এবং বাংলাদেশেও বলা যায় যে সতর্ক অবস্থায় রয়েছে। তো আমরা এখন একজন চিকিৎসা বিজ্ঞানী বা চিকিৎসক, যিনি মেডিসিন স্পেশালিস্ট, তার কাছ থেকে শুনবো যে এটা কীভাবে ছড়ায়, কীভাবে প্রতিকার পাওয়া যায় এবং এর থেকে বাঁচার রাস্তা কী। তো আপনি কেমন আছেন? ভালো আছেন তো? জি, আমি ভালো আছি। আপনারা ভালো আছেন? জি, ভালো আছি আলহামদুলিল্লাহ। তো আমরা এখন জানতে চাচ্ছি যে এমপক্স কি, এই বিষয়ে আপনি একটু বলবেন। এমপক্স মানে মাংকি পক্স। এমপক্স বলতে মাংকি পক্স বোঝায়। মাংকি মানে কি আপনারা তো সবাই জানেন, বানর। তো সেখান থেকেই নামটা এসছে। এটা একটা ভাইরাস, অর্থোপক্স গ্রুপের একটা ভাইরাস এবং এটা একটা ডিএনএ ভাইরাস, যেটা বিভিন্ন প্রজাতির বানরের ভিতরে ছড়ায় আর কি। তো যদিও এটা বানরের ভিতরে ছড়ায়, কিন্তু রিজার্ভার মাংকি পক্স যে ভাইরাস, এই ভাইরাসের রিজার্ভার কিন্তু মাংকি বা বানর না। রিজার্ভার কিন্তু বিভিন্ন রকম রডেন্টস, যেমন কাঠবিড়ালি বা এই প্রজাতির কিছু প্রাণী আছে, যেটা তারা এই ভাইরাসটাকে বহন করে, সেখান থেকে বানরে ছড়ায় এবং বানর থেকে বানর থেকে মানুষে ছড়াতে পারে, যেটা বিশ্বব্যাপী এখন যে দুশ্চিন্তার কারণ হয়ে দাঁড়াচ্ছে, যে বানর থেকে এটা মানুষ, এখন মানুষ থেকে মানুষে ছড়াচ্ছে। আমাদের দেশ সহ বা প্রতিবেশী কোন কোন দেশে বর্তমানে এটার লক্ষণ দেখা দিয়েছে বলে আপনার জানা মতে? আচ্ছা, আমাদের বাংলাদেশে এখন পর্যন্ত রিপোর্টেড কোনো কেস নাই, যদিও একটু গুজব শোনা গিয়েছিল, কিন্তু আপনারা গুজবে কান দেবেন না। বাংলাদেশে কোনো মাংকি পক্স, বাংলাদেশ কিংবা ভারতে কোনো মাংকি পক্সের কোনো রোগী পাওয়া যায়নি। তবে আমাদের প্রতিবেশী আরেকটি রাষ্ট্র পাকিস্তানে কিন্তু তাদের স্বাস্থ্য যে অধিদপ্তর আছে, সেই তাদের রিপোর্ট অনুযায়ী 3 জন মাংকি পক্সের রোগী শনাক্ত হয়েছে। তো সেই 3 জন, তারা 3 জনই কিন্তু তারা মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশ থেকে তারা আগত, মধ্যপ্রাচ্যে তারা কর্মরত ছিলেন এবং তারা দেশে এসে তারা ডিটেক্ট হয় একজন মাংকি পক্সের রোগী হিসেবে। এটা কিভাবে ছড়ায় এবং কাদের হওয়ার সম্ভাবনা আছে মনে করেন? আচ্ছা, ধন্যবাদ আপনাকে। এই মাংকি পক্স আসলে কিভাবে ছড়ায়, প্রথমে তো এটা বলেছি শুরুতে যে মানুষের দেহে এসছে, কোথায়? বানর থেকে এসছে, এখন মানুষ থেকে মানুষের ছড়ানো শুরু করেছে। এটা ছড়ায় হলো ক্লোজ কন্ট্যাক্টের মাধ্যমে। কোনোভাবে কেমন ক্লোজ কন্ট্যাক্ট বলতে, একজন যে মাংকি পক্সে আক্রান্ত কোনো রোগী, তার খুব কাছাকাছি বেশিক্ষণ অবস্থান করলে, কথা বললে, এই বাতাসের মাধ্যমে এটা ছড়ায়। আচ্ছা, বাতাসের মাধ্যমে এটা কীভাবে ছড়ায়? অর্থাৎ নাক মুখ থেকে যে সিক্রেশন আছে, সেই সিক্রেশন যদি কেউ সুস্থ মানুষ যদি নিঃশ্বাসের নেয়, তাহলে সেক্ষেত্রে এটা ছড়াতে পারে। আর কীভাবে ছড়াতে পারে হলো, যদি মাংকি পক্সে আক্রান্ত রোগীর চামড়ায় যে লেশন, যে র্যাশ, যে লেশন, যে ব্লিস্টারগুলো থাকে, সেখানে যদি স্পর্শ লাগে, তাহলে ছড়াতে পারে। আবার মাংকি পক্সে আক্রান্ত রোগীর ব্যবহার্য জিনিসপত্র যদি শেয়ার করা হয়, তাহলে সেক্ষেত্রে এটা লাগতে পারে। এরপরে যদি এইভাবেই মোটামুটি মানে লক্ষণটা যদি আপনি একটু বলেন আর কি। লক্ষণ আসলে রোগী ভেদে বিভিন্ন রকম হয়, তবে ওভারঅল আমি যেটা বলতে চাই সেটা হলো, প্রথম এটা মাংকি পক্সে এক্সপোজ হওয়ার 4 থেকে মোটামুটি 10 বা 14 দিন এর ভিতরে কিন্তু লক্ষণগুলো, মানে মাংকি পক্সের লক্ষণ শুরু হয়। তো প্রথমে শুরু হয় হলো জ্বর, প্রচণ্ড মাথা ব্যথা, প্রচণ্ড গায়ে ব্যথা,
একদম কাজে অনীহা, সাংঘাতিকভাবে শারীরিকভাবে দুর্বল হয়ে যাওয়া, এইগুলো দিয়ে শুরু হয়। এবং এটা কিন্তু 3 থেকে 4 দিন বা 5 দিন এটা পারসিস্ট করে। এরপরে তারপরে তার দেহে বিভিন্ন রকম কখনো হয় একটা অথবা একাধিক, কারো দেহে অসংখ্য শতাধিক বা তারও বেশি চামড়ায় যে পক্সের, যেমন আমরা যেমন চিকেন পক্স ছোটোবেলায় আমরা ছোটো বাচ্চাদের বেশিরভাগ হয়, সেই চিকেন পক্সে যেমন পানির মতো ব্লিস্টার, এখানে ওই টাইপের কিছু কিছু চামড়ায় লেশন দেখা দেয় আর কি। তো এই লেশনগুলো 4 দিনের পরে ইউজুয়ালি দেখা দেয়। জ্বর 4 দিন চলার পরে তারপরে ইউজুয়ালি দেখা দেয়, বা তারপরে কারো কারো ক্ষেত্রে 2-1 দিন আগেও দেখা দিতে পারে। লক্ষণ দেখা দেয়, সেই ক্ষেত্রে চিকিৎসা পদ্ধতি কি যদি একটু বলেন? ধন্যবাদ। সর্বপ্রথম যেটা করতে হবে সেটা হলো যে একজন আক্রান্ত ব্যক্তির থেকে যেন অন্যরা সাফারার না হই। একজন আক্রান্ত ব্যক্তির থেকে যাতে অন্যদের যাতে না ছড়ায় এটা। তাহলে এটার জন্য কি করতে হবে? ওই ব্যক্তিকে আইদার হসপিটালে অথবা যদি সম্ভব হয় তার বাসাতে যদি আলাদা কোনো রুম থাকে তাহলে সে আলাদা রুমে সে থাকতে পারবে। আর হসপিটালে থাকলে আইসোলেটেড রুম, আইসোলেটেড ওয়ার্ডে থাকবে, এবং তার যে সমস্ত পরিবারের লোক বা যে চিকিৎসক, অন্যান্য স্বাস্থ্যকর্মীরা তার চিকিৎসা বা সেবা যত্নের সাথে জড়িত থাকবে, তারা অবশ্যই মুখে মাস্ক এবং হাতে হ্যান্ড গ্লোভস তারা পরবে। মানে এই রোগের কারণে কি মৃত্যু ঝুঁকি কেমন? মৃত্যু ঝুঁকি আপনারা জানেন। আচ্ছা, এর আগে একটা কথা বলে নি যে আসলে এই মাঙ্কি পক্সটা কি নতুন নাকি আগেও ছিল? 1958 সালে ডেনমার্কে এক ল্যাবে সর্বপ্রথম কিন্তু এই মাঙ্কি পক্স ভাইরাস এটা ডিটেক্ট হয়, শনাক্ত হয় 1958 সালে। অর্থাৎ তারপর থেকে কিন্তু পৃথিবীর বিভিন্ন দেশে কিন্তু এই মাঙ্কি পক্স এটা কিন্তু শনাক্ত হতেই থাকে। এবং সেটা কিন্তু ইনিশিয়ালি কোনো ওইরকম মানে ভয়াবহ কোনো কিছু ছিল না। বাট আপনারা জানেন যে এই যে গোটা বিশ্ব যে একটা মহামারী করোনা, এই করোনা থেকে যখন বের হয়ে আসলো, তারপরেই 2022 সালে কিন্তু একটা এই মধ্য আফ্রিকার দেশ কঙ্গোতে কিন্তু সর্বপ্রথম মাঙ্কি পক্সের রোগী পাওয়া যায়, এবং সেখান থেকে মধ্য আফ্রিকার আরও কয়েকটি দেশে মাঙ্কি পক্সের রোগী পাওয়া যায়, যার ফলে 2022 সালে বিশ্ব স্বাস্থ্য সংস্থা এটাকে কিন্তু আমলে নিয়ে জরুরি অবস্থা, মানে স্বাস্থ্য বিষয়ে জরুরি অবস্থা জারি করেন। আবার তারই ঠিক 2 বছর পরে এই 2024 সালে এখন দেখা যাচ্ছে যে মধ্য আফ্রিকার কঙ্গোতে সবচেয়ে বেশি আক্রান্ত, প্রায় 15 থেকে 20 হাজার মতো রোগী শনাক্ত করা গিয়েছে, এবং তাদের ভিতরে 450 জনের বেশি মৃত্যুবরণ করেছেন। তো এখানে দেখা যায় যে 4 থেকে 10% ক্ষেত্রে কিন্তু রোগীদের মৃত্যুর হার কিন্তু 4 থেকে 10%। এটা কান্ট্রি টু কান্ট্রি ভ্যারি করে, এবং রোগীর শারীরিক অবস্থা, তার আক্রান্ত, তার রোগের সিভিয়ারিটি, এগুলোর উপরে নির্ভর করে। রোগীর রোগ প্রতিরোধ ক্ষমতা কেমন সেটার উপরে নির্ভর করে আসলে মৃত্যুর হার কত হবে, কেমন হবে। তার ইউজুয়ালি 8 বছরের নিচের বাচ্চা অথবা বৃদ্ধ মানুষ অথবা ইমিউন কম্প্রোমাইজড, অর্থাৎ যাদের দেহের রোগ প্রতিরোধ ক্ষমতা কম, যেমন ডায়াবেটিসে আক্রান্ত রোগী, HIV-তে আক্রান্ত রোগী, ক্যান্সারে আক্রান্ত রোগী কেমোথেরাপি নিচ্ছে, এদের যদি হয় তাহলে সেক্ষেত্রে কিন্তু একটু মৃত্যুর ঝুঁকিটা একটু বেড়ে যায়, বা অন্য মানে তার সুস্থ হতে কিন্তু একটু সময় বেশি লাগে। আমরা একটু সর্বশেষ একটা পরামর্শ চাচ্ছি যে দেশ বা জাতিকে রক্ষার জন্য আপনার একজন চিকিৎসক হিসেবে কিছু পরামর্শ যদি বলেন। ধন্যবাদ। এই পরামর্শটা দেওয়া আসলে একটু অনেকটাই কঠিন,
তবে এটা আমি আমার মতো একটা আউটলাইন দিতে পারি। সেটা হলো যে আমাদের দেশে মাঙ্কি পক্সের কোনো রোগী এখন পর্যন্ত পাওয়া যায়নি। তাহলে আমাদের প্রতিবেশী রাষ্ট্র আমাদের 3 দিক ঘিরে আছে, ভারত বা মায়ানমার, এগুলোতে কিন্তু পাওয়া যায় নাই। সুতরাং আমাদের দেশে যদি মাঙ্কি পক্স যদি কোনো রোগী আসে বা আসে তার কোথা থেকে আসবে? হয় মধ্য আফ্রিকা। আফ্রিকাতে কারা কাজ করে? আমাদের কিছু শ্রমিক আছে, কিছু অফিসার আছে, প্লাস ইউএন মিশনে যারা কাজ করেন, সেনা, নৌবিমান বাহিনী, পুলিশ বা আনসার, এই সদস্যরা যারা কাজ করেন, তারা যখন দেশে প্রবেশ করবেন, তার সেটা হোক বিমান পথে হোক সে নৌপথে, তাদের স্ক্রিনিং করতে হবে। স্ক্রিনিং আবার দুই রকম। সেটা হলো, একটা হলো থার্মাল স্ক্রিনিং, একটা হলো ভিজুয়াল স্ক্রিনিং। অর্থাৎ একটা অসুস্থ মানুষকে আপনি দেখলে, আপনারা জানেন যে আমাদের যে 3টা আন্তর্জাতিক বিমানবন্দর রয়েছে, ঢাকা, সিলেট এবং চট্টগ্রামে যে 3টা আন্তর্জাতিক বিমানবন্দর রয়েছে, সাথে নৌবন্দরগুলোতে কিন্তু সবসময় হেলথ টিম কাজ করে, এবং সেই হেলথ টিমকে অলরেডি স্বাস্থ্য মন্ত্রণালয় এবং স্বাস্থ্য অধিদপ্তর নির্দেশ প্রদান করেছেন, এবং মানে তাদের যেহেতু অভিজ্ঞতাও রয়েছে এই করোনাকালীন সময়ে রোগী ডিটেক্ট করার, তো তাদেরকে কিন্তু অলরেডি নির্দেশনা দেওয়া হয়ে আছে যে যখন যাত্রীরা বিদেশ থেকে, মধ্যপ্রাচ্য বা আফ্রিকা থেকে যখন কোনো যাত্রী আমাদের দেশে আসবে, সে আমাদের দেশের নাগরিক হোক বা দেশের বাইরের নাগরিক হোক, যেই আসুক, তাকে দেশে প্রবেশের আগে তাকে স্ক্রিনিং করতে হবে, ভার্বাল স্ক্রিনিং, ফিজিক্যালি তাকে দেখতে সে সুস্থ বা স্বাভাবিক কিনা। আর 2 হলো থার্মাল স্ক্রিনিং, টেম্পারেচার দেখার, দূর থেকে টেম্পারেচার দেখার আপনারা জানেন যে ডিভাইস রয়েছে, সেটা দেখতে হবে। প্লাস ভার্বাল স্ক্রিনিং আরেকটা জিনিস দেখতে হবে, সেটা হলো মাঙ্কি পক্সের যে র্যাশ, যে লেশনগুলো রয়েছে, সেগুলো হাতে পায়ে কোথাও মুখে দেখা যাচ্ছে কিনা। যদি দেখা যায় এক্ষেত্রে, তাহলে সেক্ষেত্রে আমাদের বাংলাদেশের কিন্তু প্রত্যেকটা হসপিটালে এখন কিন্তু এই মাঙ্কি পক্স, যদি আমাদের দেশে যদি মাঙ্কি পক্স ছড়ায় পড়ে, তাহলে সেক্ষেত্রে চিকিৎসার জন্য বাংলাদেশের প্রত্যেকটা হসপিটালে কিন্তু আলাদাভাবে অলরেডি প্রস্তুতি নেওয়া হয়ে আছে, আইসোলেশনের ব্যবস্থা করা হয়ে আছে। ইভেন আমাদের মেহেরপুর জেনারেল হসপিটালেও আমরা কিন্তু আমাদের এইচডিও যে 10টা বেড আছে, আমরা কিন্তু প্রয়োজনে আমরা সিদ্ধান্ত নিয়েই রেখেছি যে যদি কোনো রোগী পাওয়া যায় তাহলে আমরা সেখানে আইসোলেট করব। তো আমি যে কথাটা বলছিলাম যে এই মাঙ্কি পক্স যদি আক্রান্ত রোগী থাকে, তাহলে ঢাকাতে কিছু হসপিটাল, যেমন কুর্মিটোলা জেনারেল হসপিটাল সহ আরও বেশ কয়েকটি হসপিটালে আইসোলেশন হসপিটাল হিসেবে রাখা হয়েছে, সেখানে রেখে চিকিৎসা দেওয়া যাবে। আর বাসাতেও কিন্তু এই রোগী চিকিৎসা নিতে পারে, এমনকি নিজের কেয়ার করতে পারবে। আর চিকিৎসা সম্পর্কে কিছু যদি বলতে চাই, সেটা হলো যে ভ্যাকসিন, একটা প্রসঙ্গ আসতে পারে যে মাঙ্কি পক্সের ভ্যাকসিন আছে কি নেই। মাঙ্কি পক্সের ভ্যাকসিন বাংলাদেশে নেই। পৃথিবীতে কি আবিষ্কার হয়েছে এখন পর্যন্ত? না, আবিষ্কার হয় নাই। কিন্তু মাঙ্কি পক্সের কাছাকাছি গুটি বসন্ত, আপনারা নাম শুনেছেন, আগে গুটি বসন্ত হতো, যেটা পৃথিবী থেকে বিদায় নিয়েছে, সেই গুটি বসন্ত, সেই ভ্যাকসিন কিন্তু দিলে এটা কিন্তু কাজ করে। এবং তাহলে এই ভ্যাকসিনগুলো কোথায় রয়েছে? ভ্যাকসিন আছে ইউএসএ এবং বেলজিয়াম, এই দেশগুলোতে কিন্তু এই ভ্যাকসিন রয়েছে। এবং এই দেশগুলো, আমরা যদি আশা করি আমরা এই ধরনের এই মাঙ্কি পক্সে আমাদের দেশের মানুষ ভোগান্তির শিকার হবে না, বা এটা ওইরকমভাবে ছড়ায় পড়বে না, এটা আশা রাখি। কিন্তু যদি ইনকেস ছড়ায় পড়ে, তাহলে সেক্ষেত্রে কিন্তু ভ্যাকসিন আনার জন্য বা ভ্যাকসিন বানানোর জন্য আমাদের দেশের যে সমস্ত ফার্মাসিউটিক্যালস রয়েছে, তাদেরকে ইনফর্ম করা আছে, তারা স্বল্পতর সময়ের ভিতরে তারা কিন্তু ভ্যাকসিন, জাস্ট ফর্মুলাটা নিয়ে তারা কিন্তু ভ্যাকসিন তৈরি করতে পারবে। এবং ইউএসএ বা বেলজিয়াম থেকে আমদানি করার মতো ব্যবস্থাও কিন্তু আমাদের রয়েছে। আর একটা জিনিস, সেটা হলো যে কিছু ওষুধ, মাঙ্কি পক্সে আক্রান্ত ব্যক্তি
কিছু খাওয়া ওষুধ, মুখে খাওয়ার কিছু ওষুধ আছে। প্রথমে হলো সিমটোমেটিক চিকিৎসা, যেগুলো আমরা সচরাচর দিয়ে থাকি। জ্বর থাকলে প্যারাসিটামল। তারপরে ওই স্কিনের যে লেশনগুলো হয়, সেই লেশনগুলো কিন্তু প্রচণ্ড চুলকানি হয়, সেই লেশনগুলোতে প্রচণ্ড চুলকানি, সেক্ষেত্রে অ্যান্টিহিস্টামিন দিতে হবে। তারপরে এই লেশনগুলোতে প্রতিনিয়ত পরিষ্কার করতে হবে, ড্রেসিং করতে হবে অ্যান্টিসেপটিক দিয়ে। আচ্ছা, এরপরে যদি সেকেন্ডারি ব্যাকটেরিয়াল ইনফেকশন যদি হয়, তাহলে সেক্ষেত্রে আমাদের সেই অ্যাকর্ডিংলি ম্যানেজ করতে হবে। আর স্মল পক্সের জন্য আগে যে ওষুধগুলো ব্যবহার করা হতো, সেটা হলো যেমন কিছু ওষুধ আছে, যেমন অ্যান্টিভাইরাল, সিডোফোভির বা ব্রাইন সিডোফোভির, এইরকম কিছু ওষুধ আছে যে ওষুধগুলো মুখে খাওয়ালে রোগী কিন্তু উপকৃত হবে। আর আপনাদের কাছে সহজে একটা প্রশ্ন আসতে পারে যে মাঙ্কি পক্স এবং চিকেন পক্স, আচ্ছা হোয়াট ইজ দ্য ডিফারেন্স, মানে বেসিক ডিফারেন্স বিটুইন মাঙ্কি পক্স অ্যান্ড চিকেন পক্স। আমরা কেন মাঙ্কি পক্স নিয়ে আমরা এত সতর্ক কেন? আমাদের দেশে মাঙ্কি পক্স নেই, আসার সম্ভাবনা খুবই কম, আমি বলে রাখছি আমার প্রেডিকশন যেটা। চিকেন পক্স আর মাঙ্কি পক্সের মধ্যে বেসিক পার্থক্য হলো যে চিকেন পক্সের র্যাশগুলো জ্বর আসার অল্প সময়ের ভিতরে, একদিন বা 2 দিনের ভিতরে কিন্তু র্যাশগুলো চলে আসে, এবং এই র্যাশগুলো থাকে হলো সুপারফিশিয়াল, রেইন ড্রপ, বৃষ্টির ড্রপের পানির ফোটার মতো র্যাশগুলো থাকে এবং সুপারফিশিয়াল। আর মাঙ্কি পক্সের র্যাশগুলো থাকে হলো একটু ডিপ সিটেড, একটু স্কিনের একটু ডিপে থাকে র্যাশগুলো, এবং এই র্যাশগুলো একসময় ইনফেকশন হয়, একটা ঘায়ে রূপান্তরিত হয়, তার উপরে ক্রাস্ট পড়ে, এই ক্রাস্টটা আস্তে আস্তে শুকায় যায়, এবং শুকায় একসময় নিচে স্কিন তৈরি হয়ে যায়, সব হিল হয়ে স্কিন তৈরি হয়ে যায়, ক্রাস্টটা পড়ে যায়। তো সেই পর্যন্ত কিন্তু এই ক্রাস্ট যতক্ষণ পর্যন্ত না পড়বে, ততক্ষণ পর্যন্ত কিন্তু ওই ব্যক্তি কিন্তু অন্য মানুষকে রোগ ছড়াতে পারে। সুতরাং সেই পর্যন্ত আমাদের সতর্ক থাকতে হবে। আর কিছু পার্থক্য হলো যে চিকেন পক্সের র্যাশ কিন্তু হাতের তালু এবং পায়ের পাতাতে দেখা যায় না, মাঙ্কি পক্সের র্যাশ এই হাতের তালু পায়ের পাতাতে দেখা যায়। লিম্ফ নোড, দেহের লিম্ফ নোড বিভিন্ন, এই গলার চারপাশে বা হাতে, এই দেহের এক্সিলা, বিভিন্ন জায়গাতে লিম্ফ নোড বড় হয় মাঙ্কি পক্সে। চিকেন পক্সে যেটা ইউজুয়ালি দেখা যায় না। তারপরে একটা পার্থক্য হলো যে ডেথ রেট নিয়ার অ্যাবাউট নীল চিকেন পক্সে, যেটা ইউজুয়ালি ছোটোবেলায় হয়ে যায়, সেখানে মৃত্যু হার কিন্তু নেই বললেই চলে। আর এখানে মাঙ্কি পক্সে মৃত্যুর হার 4 থেকে 10% পর্যন্ত হতে পারে, কিন্তু এই একটা মানে এই বিষয়টা আমাদের মাথায় রাখতে হবে। এই আর কি এই সম্বন্ধে। সুপ্রিয় দর্শক, আমরা দেখলেন যে করোনার যে বিশ্বব্যাপী ভয়াবহতা, তারপরে আবার আতঙ্ক, এমপক্স, এই বিষয়ে আমরা এতক্ষণ একজন বিশেষ করে বিশেষজ্ঞ, স্বাস্থ্য বিশেষজ্ঞ, মেডিসিন স্পেশালিস্ট, তার কাছ থেকে শুনলাম। ফলে এখন আমরা যেটা জানি যে সকলকে সতর্ক থাকতে হবে, আতঙ্ক নয়। আমাদের দেশে সকলে যদি আমরা সতর্ক থাকি, তাহলে এই এমপক্স থেকে আমাদেরকে আরও বলা যায় যে আমরা সুস্থ থাকব এবং ভালো থাকব। তা আমাদের এই আয়োজনে এবং আমাদের মানবতার চোখের মাধ্যমে বিশ্বব্যাপী আপনার এই তথ্যগুলি জানিয়ে দেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ। ফাইনালি আমি ইন কনক্লুশন আর কি কয়েকটা কথা বলতে চাই যে আমাদের দেশে এখন পর্যন্ত মাঙ্কি পক্স পাওয়া যায় নাই, এবং এই দেশের ভৌগোলিক অবস্থানগত কারণে মাঙ্কি পক্সে আক্রান্ত হওয়ার, মাঙ্কি পক্স পড়ার সম্ভাবনা নেই বললেই চলে, খুবই কম সম্ভাবনা। আর এর কোনো ভ্যাকসিনের প্রয়োজন নাই। যদি মাঙ্কি পক্স হয়ে থাকে তাহলে ওয়ান অ্যাটাক ফলোড বাই লাইফ লং ইমিউনিটি, একবার কারো যদি হয় তাহলে সারা জীবন সে কিন্তু সে ভ্যাকসিনেটেড বা এরকম হিসেবে গণ্য হবে, তার আর কখনো হবে না, ইউজুয়ালি হবে না। আর আমাদের স্বাস্থ্য ব্যবস্থা, যে স্বাস্থ্য অধিদপ্তর, স্বাস্থ্য মন্ত্রণালয়, দেশের বিভিন্ন লেভেলের হসপিটাল, সমস্ত হসপিটালে কিন্তু ব্যবস্থা করে রাখা হয়েছে, যে এবং ডাক্তারদের ট্রেন্ড আপ করা হয়েছে, তারা ওয়েল ট্রেন্ড, তাদের নলেজ বাড়ানো হয়েছে এই মাঙ্কি পক্স সম্বন্ধে। সুতরাং আমরা কিন্তু প্রস্তুত,
যে যদি কোনো রকম কোনো বিপদ আসে তাহলে সেক্ষেত্রে কিন্তু আমরা মোকাবেলা করার জন্য একেবারে প্রস্তুত। কোনো এখানে আমি আমি আমার এই জেলা, শুধু এই জেলা না, আমি দেশের মানুষকে আশ্বস্ত করতে চাই যে আপনারা কোনো ভয় পাবেন না। মাঙ্কি পক্স নিয়ে বৃথা কোনো গুজবে কান দিবেন না, গুজব ছড়াবেন না, গুজব ছড়াতে সাহায্য করবেন না। বরং যদি কেউ আক্রান্ত হয় তাহলে সেক্ষেত্রে তার জন্য উপযুক্ত চিকিৎসক, চিকিৎসার স্থান সব কিছুই রয়েছে। ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ সমস্ত দেশবাসীকে।